পেশায় একজন লেখিকা এই গল্পের প্রধান চরিত্র। তবে বহুদিন ধরে সে কিছু লিখতে পারছে না, কারণ যখনই সে লিখতে বসবে তখনই তার ওপরের রুম থেকে আসা কিছু আওয়াজ তাকে বিচলিত করে তোলে। অনেক চেষ্টা করেও না তো সেই রুম থেকে আসা আওয়াজকে সে বন্ধ করতে পারে, আর না তো সেই রুমের কারোর সাথে সে যোগাযোগ করতে পারে। কোন রহস্য লুকিয়ে আছে সেই রুমে, আর এই সত্য উন্মোচন এই লেখিকাকে কোন মারাত্মক বিপদে ফেলবে? আজকের গল্পে আমরা সেই রহস্যেরই উন্মোচন করব। 2022 সালে মুক্তিপ্রাপ্ত এই কোরিয়ান থ্রিলার মুভি এক্সিস্ট উইদিন। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গল্প। গল্পের শুরুটাই হয় ইউনসু নামের এই মেয়েকে দেখিয়ে। ইউনসু একজন লেখিকা। একটা অ্যাপার্টমেন্টের 401 নম্বর রুমে তার পরিবারের সাথেই থাকে সে। প্রতিনিয়ত ওপরের অ্যাপার্টমেন্ট থেকে আসা আওয়াজ তাকে বিরক্ত করে তোলে। এইবারও সে লিখতে বসলে ওপরের অ্যাপার্টমেন্ট থেকে একই রকম শব্দ শুনতে পায়। ইউনসু বারবার তার সিলিংয়ে আঘাত করে যেন ওপর থেকে আর কোনো শব্দ না আসে। কিছুক্ষণ পর তাদের অ্যাপার্টমেন্টের ইন্টারকমে 301 নম্বর রুম থেকে কল আসে, কারণ এই শব্দ নিচতলায় থাকা প্রতিবেশীর বাচ্চাটির ঘুম ভাঙিয়ে দেয়। ইউনসু অনেক বলার চেষ্টা করে যে এই শব্দটি তার রুম থেকে নয়, বরঞ্চ তার ওপরের রুম 501 নম্বর রুম থেকে আসছে। তবে ওই মহিলা এই কোনো কিছুই না শুনে তাকে আর এই সমস্ত শব্দ করতে বারণ করে দেয়। বাধ্য হয়ে ইউনসু তার কাছে ক্ষমা চেয়ে জানায় এমনটা আর হবে না। কিছুক্ষণ পরই তার কাছে স্ক্রিন প্লে কম্পিটিশন থেকে একটা ইমেইল আসে। সে প্রার্থনা করতে থাকে যেন এইবার সে সিলেক্ট হয়ে যায়। এরপর সে ইমেলটি চেক করতে যাবে, তবে তখনই আবারও ওপর থেকে শব্দ আসলে সে বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে যায়। নিচে আসার পর মেইল বক্সে সে 501 নম্বর রুমের জন্য একটা মেইল আসতে দেখে। লুকিয়ে মেইলটিকে চেক করলে দেখতে পায় এটা জং হু নামের কারো কাছে এসেছে। ইউনসুর মনে পড়ে সে 501 নম্বর রুমের লোকটিকে কয়েকবার দেখেছে। তবে এরপর সেটা নিয়ে আর কিছু না ভেবে সে চলে আসে একটা রেস্টুরেন্টে। সেখানে এসে ফিল্ম স্ক্রিন প্লে কম্পিটিশনের রেজাল্ট চেক করে, তবে দেখতে পায় সে সিলেক্ট হয়নি। যেহেতু তার চাকরি নেই, তার মা বাবা তাকে বোঝা মনে করে এবং তারা এখন ইউনসুকে একজন প্রাপ্তবয়স্ক মনে করে। সে স্ক্রিন প্লে কম্পিটিশনে জয়ী হতে খুবই মরিয়া, কারণ সে মনে করে পুরস্কারে জেতা টাকা তাকে বিল পরিশোধ করতে এবং পরিবারের বোঝা উপশম করতে খুবই সাহায্য করবে। তবে ইউনসু যতই চেষ্টা করুক না কেন, সেই টাকাটা জিততে সে বারবার ব্যর্থ হয়। এরই সাথে ওপরের অ্যাপার্টমেন্ট থেকে আসা শব্দ তাকে কাজে মনোযোগ দিতেই ব্যর্থ করছিল। এরপরই রেস্টুরেন্টে আসে ইউনসুর বন্ধু জিসাং। জিসাং কিউরিসিটি নিয়ে বলে, আমিও দেখতে চাই তোমার সেই 501 নম্বর রুমে কে থাকে। রাতে ইউনসু মুভি দেখছিল। সে কিছুটা হতাশ হয়ে তার লেখা স্টোরিগুলোকেই দেখছিল। তখনই সে ওপরের অ্যাপার্টমেন্ট থেকে জল পড়ার শব্দ শুনতে পায়। সে দেখে তার বাড়ির সবাই ঘুমাচ্ছে। ইউনসু আবারও সিলিংয়ে আঘাত করে, কিন্তু জল পড়ার শব্দ বন্ধ হয় না। পরের দিন সে 501 নম্বর রুমের দরজায় গিয়ে একটা নোট লিখে আসে যেন এই সমস্ত শব্দ তারা বন্ধ করে দেয়। সে দরজায় নক করলেও ভেতর থেকে কেউ রেসপন্স করে না। তবে তখনই সে দেখতে পায় দরজাটা লক করা নেই। এই কারণেই অনেক কিউরিসিটি নিয়ে সে ভেতরে প্রবেশ করে। তবে যখনই সে ভেতরের রুমে ঢোকে তখনই অদ্ভুত শব্দ শুনতে পেয়ে ভয় পেয়ে যায়। সে চিৎকার করে ওঠে, কিন্তু পরেই বুঝতে পারে এটা তার একটা দুঃস্বপ্ন ছিল। ইউনসু তার পরিবারের কাছে জানতে চায় তাদের ওপরের অ্যাপার্টমেন্ট থেকে আসা আওয়াজে কোনো অসুবিধা হয় না, তারা কি শুনতে পায় না? কিন্তু তারা সকলেই জানায় এমন কোনো আওয়াজ তারা শুনতে পায় না। সকালে ইউনসু ক্লাসে আসলে জানতে পারে তাদেরকে আশেপাশের পরিবেশ নিয়ে স্টোরি লিখতে হবে। তখন ইউনসুর এক ফ্রেন্ড জানায় এইবার কম্পিটিশনে যে লেখক প্রথম হয়েছে সে তার চাইল্ডহুড প্রতিবেশীকে নিয়ে গল্প লিখেছিল। তাই সে ইউনসুকে তার অ্যাপার্টমেন্টের 501 নম্বর রুম নিয়ে গল্প লিখতে সাজেস্ট করে। বাড়িতে ফিরে ইউনসু তার লেখা নতুন করে শুরু করে যেন নেক্সট কম্পিটিশনটা সে নিজেই জিততে পারে। রাতে লিখতে বসলে আবারও ওপরের অ্যাপার্টমেন্ট থেকে আওয়াজ তাকে বিরক্ত করে। সে নোটিস করে তখন ভোর 5:30 বাজে। দেখতে পায় 501 নম্বর রুম থেকে লোকটি এত ভোরে বের হয়ে যাচ্ছে। এরপর থেকে শুরু করে সে তার ইনভেস্টিগেশন। 501 নম্বর রুমের লোকটির ওপর নজর রাখতে শুরু করে। ইউনসু এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেয়। সে তার গল্পের পরিণতি দিতে যা করার করবে। তবে এই 501 নম্বরের রহস্য সে উদ্ঘাটন করেই ছাড়বে। রাতে দেখতে পায় 501 নম্বর রুমের লোকটি একটি বক্স নিয়ে ওপরে যাচ্ছে। ইউনসু তাকেই ফলো করে
আর দেখতে পায় ওই বাক্সটি থেকে জল পড়ছিল। ইউনসু ওই জলের স্মেল এবং টেস্ট নেয়, তবে তার কাছে এটা খুবই সাধারণ জিনিস ছিল। সকালে ইউনসুর মা জানতে চায় তার ড্রয়ারে যে বিলগুলো রয়েছে সেগুলো সে কেন পে করেনি। সময় শেষ হওয়ার আগেই সে যেন সমস্ত বিল পরিশোধ করে দেয়। তবে এই সব কিছুতে ইউনসু কিছুটা বিরক্ত হয়, কারণ সে কখনোই চায়নি তার মা এই ফিনান্সিয়াল অবস্থার কথাটা জানুক, কখনোই চায়নি এগুলো নিয়ে তারা আরও বাড়তি চিন্তা করুক। এরপরই ইউনসু তার বন্ধু জিসাংকে কল করে তার অ্যাপার্টমেন্টে আসতে বলে। তবে এটা বলার পরই সে খেয়াল করে 501 নম্বর রুমের লোকটির গাড়িটি পার্কিংয়ে পার্ক করা আছে। কৌতূহলবশত সে নিচে নেমে আসে ওই গাড়িটিকে চেক করতে। গাড়িটি চেক করার সময় দেখতে পায় এই গাড়ির দরজাটিও লক করা নেই। এই জন্যই সে কৌতূহলবশত সেই গাড়িটির ভেতরে ঢোকে। গাড়ির ভেতরে সে কিছু জলের বোতল দেখে। তখনই ওই লোকটিকে আসতে দেখলে ইউনসু গাড়ির ভেতরেই লুকিয়ে পড়ে, আর ওই লোকটিও তাকে খেয়াল না করে সোজা গাড়ি চালাতে শুরু করে দেয়। ইউনসু খুবই টেনশন করতে থাকে, সে খুবই বাজেভাবে ফেঁসে গেছে। তখনই তার চোখে পড়ে গাড়ির সিটটির নিচে একটা রক্ত মাখা ছুরি পড়ে আছে। এটা দেখে সে আরও ঘাবড়ে যায়। তখনই জিসাং তাকে মেসেজ করে। লোকটি তার ফোনের SMS চেক করলে সেখানে কোনো মেসেজই দেখতে পায় না। এদিকে ইউনসুর কোনো রিপ্লাই না পেয়ে জিসাং তাকে সোজাসুজি কলই করে দেয়। আর এইবার ইউনসুর ফোনটি বেজে ওঠার সাথে সাথেই লোকটি বুঝে যায় তার গাড়িতে কেউ রয়েছে। তাই সে সোজা গাড়িটিকে থামিয়ে ইউনসুকে কার থেকে বের করে একটা চড় মারে। ইউনসু এমন আচরণের জন্য তাকে সরিও বলে। তখনই পুলিশ এসে জানতে চায় কি হয়েছে। লোকটি জানায় এই মেয়েটি তার গাড়ির ভেতরে ছিল, কিন্তু সে তাকে চেনেই না। পুলিশ তাদের দুজনকেই থানায় নিয়ে আসে। কিছু জিজ্ঞাসাবাদের পর তাদের দুজনকেই ছেড়ে দেয়। লোকটি তখন জানতে চায় সে কত নম্বর রুমে থাকে। ইউনসু তার নিজের অ্যাপার্টমেন্টের নম্বরটা না বলে সে বলে দেয় সে 301 নম্বর রুমে থাকে। আর আবারও সে ওই লোকের কাছে ক্ষমা চায়। এরপর লোকটি চলে গেলে ইউনসু জিসাংকে বলে সে লোকটির গাড়ির মধ্যে একটা রক্ত মাখা ছুরি দেখেছে। সে জিসাংকে বলে তাকে হেল্প করার জন্য। তারা দুজন অ্যাপার্টমেন্টে এসে 501 নম্বর রুমের মেলটি নিয়ে আসে। ইউনসু মেলটিকে খুবই যত্ন সহকারে খোলে আর দেখতে পায় এটাতে একটা টেলিফোন বিল রয়েছে। ইউনসু জানতে পারে 501 নম্বর রুমের যে মালিক রয়েছে তার সারনেম লি, কিন্তু সেলফোন নাম্বারে যে বিল এসেছে সেখানে সারনেম রয়েছে জং। তারা সন্দেহ করে 501 নম্বর রুমের মালিক জংয়ের মা। এই বিষয়টাতেই তারা 501 নম্বর রুমের ওই লোকটিকে সন্দেহ করতে থাকে। তখনই আবার ওপর থেকে আওয়াজ আসলে তারা চেক করতে ওপরে আসে। তবে দেখতে পায় 501 নম্বর রুমের দরজায় দুজন মেয়ে এসে নক করছে, তবে কেউই দরজা খুলছে না। এই বিষয়টাতে ইউনসু খুবই অবাক হয়ে যায়। ওই দুজন মেয়ে সেখান থেকে চলে গেলে ইউনসুও গিয়ে সেই দরজাতেই নক করে, কিন্তু এবারও সেই দরজাটা কেউই খুলছে না। তারা অবাক হয়ে যায়, কারণ এইমাত্রই এই রুম থেকে আসা শব্দের জন্যই তারা ওপরে এসেছে। তবে রুমের ভেতরের শব্দ পেলেও দরজা কেউ খুলছে না। বিষয়টা ইউনসুর কাছে মোটেও সুবিধাজনক মনে হয় না। নিজের রুমে ফিরে এসে ইউনসু একটা আর্টিকেল পড়ে জানতে পারে কিছু ধার্মিক লোক জলে বিশ্বাস করে, তবে জিসাংয়ের এই সব কিছুই নর্মাল মনে হয়। তাই সে বলে যদি জংয়ের কাছে ছুরি থেকেই থাকে তাহলে হয়তো সেটার কোনো কারণ ছিল। তবে ইউনসু বলে তাহলে আমরা যখন দরজা নক করলাম কেউ কোনো রেসপন্স কেন করেনি, আর ওপর থেকে আসা আওয়াজ সেটারই বা কী কারণ রয়েছে? তোমার কি এই সব কিছু অদ্ভুত মনে হচ্ছে না? জিসাং বলে আমিও যদি 1 মাস ধরে ওপর থেকে এরকম আওয়াজ শুনতে পেতাম তাহলে আমারও মনের মধ্যে কিউরিসিটি জাগত, আর তার ওপর যদি তোমার মতো স্টোরি রাইটার হতাম তাহলে সেটা আরও বেশি পরিমাণে হতো। তবে আমার কাছে এই সব কিছুই নর্মাল মনে হচ্ছে। ইউনসু তাকে বলে চলো তাকে ফলো করা যাক। জিসাং এতে রাজি হয় না, তবে ইউনসু তাকে বারবার রিকোয়েস্ট করলে সে সাহায্য করতে রাজি হয়। পরের দিন ইউনসু এবং জিসাং দুজনে মিলে জংয়ের গাড়িটিকে ফলো করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর ট্রাফিকের জন্য তারা জংকে হারিয়ে ফেলে। ইউনসু এই জন্যই ডিসাইড করে তারা জংকে ট্র্যাক করবে, তবে অনলাইনে ট্র্যাকার কিনতে গিয়ে দেখে এগুলোর অনেক দাম। তাই সে ঠিক করে সে তার ফোনেই ট্র্যাকিং অ্যাপ ডাউনলোড করে তার ফোনটিকে জংয়ের গাড়িতে কোনোভাবে রেখে দেবে, আর তারপর অন্য একটা ফোন দিয়ে তার ফোনটাকেই ট্র্যাক করবে। এদিকে জং তার গাড়িতে ইউনসুর একটা জিনিস দেখতে পায়, যেটা সেদিন ইউনসুর কাছ থেকেই গাড়িতে পড়ে গেছিল। জং তার সেই জিনিসটাকে রিটার্ন করার সময় জানতে পারে ইউনসু 301 নম্বর অ্যাপার্টমেন্টে নয়, বরঞ্চ 401 নম্বর রুমে থাকে। এটা জানতে পেরেই জং খুবই রেগে যায়। তার সন্দেহ হয় ইউনসু কেন তাকে মিথ্যে কথা বলল।
এদিকে ইউনসু রাতে জংয়ের গাড়িতে ট্র্যাকার লাগিয়ে দেয়। পরদিন সকালে জং ইউনসুর সেই জিনিসটি ফিরিয়ে দিতে গিয়ে তার মা বাবাকে বলে দেয়, আপনাদের মেয়ে আমার গাড়ির মধ্যে লুকিয়েছিল, হয়তো আপনারা সেটা জানেন না, তবে আমার গাড়িতে তার এই জিনিসটি পড়েছিল। তখনই ইউনসু এসে এসব শুনতে পায়, আর সে তার বাবা মার সাথে দেখা না করে জিসাংয়ের বাড়িতে চলে আসে। তারা দুজন মিলে আবার জংয়ের গাড়িকে ফলো করে। দেখতে পায় জং একটা রিলিজিয়াস প্লেসে এসেছে। তারপর সেখান থেকে সে একটা হসপিটালে যায়। ইউনসু এবং জিসাং তার পেছন পেছন হসপিটালে আসে আর দেখতে পায় জং তার মেয়ের সাথে দেখা করতে হসপিটালে এসেছে। তার মেয়ে খুবই অসুস্থ, তার ট্রিটমেন্ট চলছে। আর এটা দেখে জিসাংয়ের খুবই খারাপ লাগে, কারণ তারা শুধুই এত ভালো একটা মানুষকে এত সন্দেহ করেছে, এমনকি তাকে ফলো করে এত দূর পর্যন্ত এসেছে, যেই মানুষটা তার অসুস্থ মেয়েকে সুস্থ করার জন্য দিন রাত পরিশ্রম করে চলেছে, ছুটে চলেছে। কিন্তু ইউনসুর কাছে কেন জানি না সব কিছুই এলোমেলো লাগছিল। সে সব কিছুরই পরিষ্কার ধারণা নিতে চাচ্ছিল। তাই জিসাংকে বলে, আমার কাছে মনে হয় না একজন অসুস্থ মানুষকে সেবা করলে সেই ব্যক্তি কোনো ক্রাইম করতে পারবে না। জিসাং বলে, সেই লোক কোনো ক্রাইম করেছে কিনা আমি জানি না, তবে তুমি যা করতে চলেছ সেটা অবশ্যই একটা ক্রাইম। তুমি একটা সাধারণ মানুষের প্রাইভেসিকে ব্রিচ করছো, তাকে ফলো করছো। জিসাং খুবই বিরক্ত হয়ে যায়, তবে ইউনসুর কোনো কিছুতেই মন মানছিল না। তাই সে যখন আবার চেক করতে আসে তখন ওই রুমে সেই অসুস্থ মেয়েকে আর দেখতে পায় না। সে সমস্ত রুমেই তাকে খুঁজতে থাকে, আর তখনই সে যা দেখতে পায় তা দেখে সে একদমই অবাক হয়ে যায়। জং তার মেয়েকে একটা অদ্ভুত রিচুয়াল করাচ্ছে। সে তার মেয়ের মাথায় এই সমস্ত জল ঢেলে কিছু মন্ত্র পড়ছে। তখনই কিছু নার্স এসে তাকে বাধা দেয়। তারা সেই অসুস্থ বাচ্চা মেয়েটিকে নিয়ে চলে যায়। ইউনসু এই সব কিছু দেখে অবাক হয়। তাই জন্যই সে আবার রিলিজিয়াস প্লেসে আসে এবং সেখানে জং সহ অনেককেই প্রার্থনা করতে দেখে, খুবই অদ্ভুতভাবে প্রার্থনা করতে দেখে। সে যতটাই এই কেসটিকে সলভ করতে যাচ্ছে, এই কেসটি যেন ততই বেশি জটিল হয়ে যাচ্ছে। এরপরে ইউনসু বাড়িতে আসলে তার বাবা জানতে চায় সে কেন তাদের প্রতিবেশীর গাড়ির মধ্যে লুকিয়েছিল। সে বলে তার আর্টিকেল লেখার জন্য কিছু ইনফরমেশন দরকার ছিল। তবে ইউনসুর বাবা এতে প্রচুর রেগে যায় আর বলে দেয় সে যেন আর্টিকেল লেখা বন্ধ করে দেয় আর এবার কোনো একটা জব খোঁজার চেষ্টা করে। নিজের এক্সামগুলোকে ক্লিয়ার করে সে যেন একটা কাজ শুরু করে। ইউনসু চুপচাপ তার রুমে চলে আসে। রাতে তার রুম থেকে আবার আওয়াজ শুনতে পেলে বুঝতে পারে 501 নম্বর রুমের লোকটি ঘরে প্রবেশ করেছে। আর এই জন্যই সেই সুযোগে সে তার ফোনটি আনতে চলে যায় জংয়ের গাড়ি থেকে। পরদিন সকালে জং যখন তার রুমে আসে তখন সে নিজেও একটা শব্দ শুনতে পায়। আর এই শব্দ শুনেই সে যখন ভেতরে আসে তখনই আমরা দেখতে পাই জং একজনকে মেরে বেঁধে রেখেছে। আর ওই লোকটি সাহায্যের জন্যই তার মাথা বারবার তার মেঝেতে আঘাত করছিল, যাতে আওয়াজে কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে। জং এই জন্যই লোকটির মাথার কাছে একটা সফট কুশন রেখে দেয়, যেন মাথা ঠুকলেও আর কোনো আওয়াজ না হয়। আর এরপরই সে এক দৃষ্টিতে তার বাড়িতে রাখা কিছু বরফের দিকে তাকিয়ে থাকে। সাথে সাথেই ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জং তার রিলিজিয়াস প্লেসেরই দুজন লোককে গাড়ির মধ্যে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলেছিল, আর সেই দুজনের ডেড বডিকেই সে এমন বরফ দিয়ে তার রুমে রেখেছে। তবে তখনই আমরা দেখতে পাই জংয়ের গাড়িতে ড্যাশ ক্যামটা অন করা ছিল, আর যার জন্য ইউনসুর তার গাড়ির কাছে আসা এবং গাড়ির কাছ থেকে চলে যাওয়াটা রেকর্ড হয়ে যায়। জং তার গাড়ির ড্যাশ ক্যামে দেখতে পায় রাতে ইউনসু তার গাড়ির আশেপাশে ঘুরছিল। এই জন্যই সে ইউনসুর অ্যাপার্টমেন্টে এসে জিজ্ঞেস করে, তুমি 401 নম্বর রুমে থাকো, কিন্তু আমাকে বলেছিলে 301 নম্বর রুমে থাকো। সে আরও বলে, আমি সেদিন আমার মেয়ের অসুখের জন্য মেডিসিন তৈরি করছিলাম, আর তখনই ওপর থেকে আওয়াজ হচ্ছিল। আমি তোমাকে প্রমিস করছি আজকের পর থেকে তুমি আর কোনো রকম ডিস্টার্ব ফিল করবে না। জং ইউনসুকে একটা গিফট দেয় আর বলে, আজকাল এই আওয়াজের জন্যই কত মানুষ মারা যাচ্ছে। ইউনসু খুবই ভয়ে তার ঘরে ফিরে আসে আর সিলিংয়ের ওপরে তাকিয়ে দেখে ছাদের কিছুটা অংশ ভেজা রয়েছে এবং সেই জায়গাটা কিছুটা লালচে বর্ণের। এটা দেখে তার সন্দেহটা যেন আরও দৃঢ় হতে থাকে। ওই দিন সকালে ইউনসু ক্লাসে আসলে দেখতে পায় একজন ক্লাসমেট ক্লাসের মধ্যেই ঘুমিয়ে পড়েছে এবং সে এতটাই গভীর ঘুমের মধ্যে ছিল যে তার মাথাটা বেঞ্চে গিয়ে ধরাস করে পড়ে। তখনই যে আওয়াজটা হয় ইউনসু নোটিস করে তার ওপরের অ্যাপার্টমেন্ট থেকে ঠিক এমনই আওয়াজ আসে। ইউনসুর কাছে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যায়।
সে আবারও তার ইনভেস্টিগেশন শুরু করে। জংয়ের রিলিজিয়াস প্লেসে আসে। সেখানে একজন সিস্টারের সাথে ইউনসু 501 নম্বর অ্যাপার্টমেন্টের মালিক মিস্টার লি এর ব্যাপারে কথা বলে। সিস্টার জানতে চায়, আপনি আমাদের হেড মিস্টার লিকে কিভাবে চেনেন? ইউনসু বলে, তিনি আমার প্রতিবেশী হন এবং তিনিই আমাকে এখানে আসতে বলেছিলেন। ওই সিস্টার জানায়, 1 মাস আগে মিস্টার লি তাকে টেক্সট করেছিল, কিন্তু তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তখনই ইউনসু ফ্ল্যাশব্যাকে মনে করে সে তাদের গার্ডের কাছ থেকে জেনেছিল 501 নম্বর রুমের মালিকের ক্লোজ একজন ব্যক্তি এখন তার অ্যাপার্টমেন্টে থাকে। ওই সিকিউরিটি গার্ড আসলে জংয়ের কথাই বলছিল। এদিকে সিস্টার ইউনসুকে বলে, আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। ঈশ্বর আপনাকে সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি দেবে। সিস্টার বলে, আমাদের কাছে পবিত্র জল রয়েছে যা সকল উৎসের মূল। এরপর তাকে অডিটোরিয়াম রুমে নিয়ে যায় আর বলে, আপনি এখানে আপনার সমস্ত পাপ ধুয়ে ফেলতে পারবেন আর নিজের ইচ্ছে পূরণ করার জন্য প্রার্থনা করতে পারবেন। তখনই ইউনসুকে সেখানে আসা সমস্ত ভক্তদের ভিডিও দেখানো হয়, যেখানে অনেক লোক নিজের মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, দুঃখ, কষ্ট সব কিছুর জন্য প্রার্থনা করছিল। তারা একটা বোতল থেকে জল পান করছিল, যেন এই জল পান করার মাধ্যমে তারা তাদের সমস্ত পাপ থেকে মুক্তি পাচ্ছে। তাদের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো জলপানের মাধ্যমে পূরণ হচ্ছে। ইউনসু সেখানে জংকে প্রার্থনা করতে দেখে। সে ঈশ্বরের কাছে বলছে, হে ঈশ্বর, তুমি আমার মেয়েকে একটা নতুন শরীর দাও, আমার মেয়েকে একটা নতুন মানুষ বানাও। ইউনসু তাদের এমন এক্সট্রিম প্রার্থনা দেখে ভয় পেয়ে সেখান থেকে পালাতে চায়, কিন্তু তখনই সেখানকার সিকিউরিটি গার্ড এসে ইউনসুকে আটকে ফেলে। তবে ইউনসুকে বাঁচাতে সাথে সাথেই সেখানে জিসাং এসে পৌঁছায়, আর জিসাংকে দেখে ওই গার্ডগুলোও ইউনসুকে ছেড়ে দেয়। সে তার বন্ধুকে বলে, মিস্টার লি আর জংয়ের মধ্যে কিছু একটা রয়েছে। সেদিন যেই দুজন 501 নম্বর রুমে এসেছিল তারা মিস্টার লিকে খুঁজতে এসেছিল। আমি প্রথম যেদিন ওপর থেকে আওয়াজ শুনেছিলাম সেটা ঠিক 1 মাস আগেই ছিল, আর মিস্টার লিও ঠিক সেই সময়েই নিখোঁজ হয়েছিল। এই সব কিছু বলেই ইউনসু রিপোর্ট লিখে আসার কথা বলে। তবে জিসাং জানায়, যদি তাদের সন্দেহ ভুল হয় তাহলে পুলিশ কোনো ব্যক্তিকে স্টক করার জন্য তাদেরকেই চার্জ করতে পারে। তার থেকে বরং তারা আরও কিছু এভিডেন্স জোগাড় করুক। তারা দুজন মিলে ঠিক করে তারা আরও ইনভেস্টিগেশন করে সলিড এভিডেন্স জোগাড় করবে, আর তারপরেই পুলিশের কাছে যাবে রিপোর্ট লেখাতে। এই সব কিছুর পাশাপাশি ইউনসু তার গল্প লেখা চালিয়েই যায়, আর আবারও সেই ওপর থেকে আওয়াজ শুনতে পায়। এই কারণেই ইউনসু জংকে ফলো করতে আবার তার কারে ট্র্যাকার লাগিয়ে দেয়। তবে জং সেটা পরের দিন দেখতে পায়, কিন্তু এটা দেখার পরেও সে ওই ট্র্যাকারটিকে সরায় না। ইউনসু আর জিসাং দুজনেই জংকে ফলো করে ফিশিং স্পটে আসে। জং দেখতে পায় তাকে ফলো করতে করতে এই দুজন সেখানেও চলে এসেছে। ইউনসু লক্ষ্য করে জং মাছ ধরে আবার সেই মাছগুলোকে নদীতে ফেলে দিচ্ছে, এবং সে বড়শিতে মাছের যে খাবার লাগাচ্ছে সেটা বাকি খাবারদের থেকে আলাদা রকম দেখা যাচ্ছে। ইউনসু আরও ভালো করে জানার জন্যই ওই ফিশিং স্পটের একজন কর্মকর্তাকে কিছু টাকা দিয়ে জংয়ের কাছে পাঠায়, এটা জানার জন্য যে জং কিভাবে এত মাছ ধরতে পারে, সে মাছের জন্য কোন খাবার ব্যবহার করে। আসলে জং মাছ ধরার জন্য মানুষের আঙুল, মাংস এই সব কিছু ব্যবহার করে। ওই লোকটি জংয়ের কাছে এসে যখন জানতে চায় সে কী দিয়ে মাছ ধরছে, জং কোনো উত্তর দেয় না আর রেগে গিয়ে সেখান থেকে চলে আসে। জিসাং ইউনসুকে সেখানেই অপেক্ষা করতে বলে নিজে জংকে ফলো করতে যায়, কারণ জং ইউনসুকে চিনলেও জিসাংকে চেনে না। জিসাং তাকে ফলো করতে করতে অনেকটা দূরে গিয়ে যায়, তবে জং সেটা বুঝতে পেরে যায়। তাই সে বুদ্ধি ব্যবহার করে জিসাংকে পেছন থেকে আঘাত করে। সে তাকে প্রচুর মারে। জিসাং তার কাছে ক্ষমা চাইতে থাকে, তাকে ছেড়ে দিতে বলে, তবে জং তার কোনো কথা শোনে না। এদিকে অপেক্ষা করতে করতে সন্ধে হয়ে আসে। ইউনসু জিসাংকে কল করলে তার ফোনটা বন্ধ থাকে। সে ওই ফিশিং স্পটের কর্মচারীর কাছে জানতে চাইলে ওই কর্মচারী জানায় জং যে রাস্তা দিয়ে গিয়েছিল সেখান থেকে আর ফিরে আসতে হয় না, ওই রাস্তা দিয়েই এই ফিশিং স্পট থেকে বেরিয়ে যাওয়া যায়। এটা জানতে পেরে ইউনসু দৌড়ে ওই রাস্তায় যেতে থাকে, আর কিছুটা দূর গিয়েই সে দেখতে পায় জিসাংকে যে ফোনটা সে দিয়েছিল সেটা রাস্তায় পড়ে আছে, আর সাথেই পড়ে আছে রক্ত। সে জিসাংয়ের জন্য অধীর হয়ে পড়ে। ড্রাইভে পটু না হলেও সে একাই ড্রাইভ করতে শুরু করে। এদিকে জং তাকে মেরে হাত পা বেঁধে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। জিসাংয়ের ইউনসুর কথা মনে হয়। ইউনসু তাকে বলেছিল এই গাড়ির সিটের নিচে একটা ছুরি রয়েছে।
জিসাং ওই ছুরির সাহায্যেই নিজের হাতের বাঁধনটাকে খুলে জংকে অ্যাটাক করে। সাথে সাথেই ওই গাড়ি থামিয়ে সে জিসাংকে মারতে শুরু করে। তাদের দুজনের মধ্যে প্রচুর ফাইট শুরু হয়, তবে জিসাং তার সাথে পেরে ওঠে না। তখনই ইউনসু তাকে ফোন করে। জং ফোন রিসিভ করলে ইউনসু বলে, আমি তোমার ব্যাপারে সব কিছু জানি, কিন্তু আমি কোনো কিছুই রিপোর্ট করব না। তুমি দয়া করে আমার বন্ধুর কোনো রকম ক্ষতি করো না। জং জানতে চায়, তুমি আমার ব্যাপারে কি জানো? ইউনসু বলে, আমি তোমার সাথে দেখা করে সব বলবো, কিন্তু আমার বন্ধুর কোনো ক্ষতি যেন তুমি না করো। এরপরে ইউনসুকে সেখানে আসতে দেখে জং সেখান থেকে পালিয়ে যায়। ইউনসু এসে আশেপাশে তার বন্ধুকে খুঁজতে থাকে। সে এখানে রক্ত দেখে খুবই ঘাবড়ে যায়, প্রচুর কান্না করতে থাকে। সে সেখানে রক্তাক্ত অবস্থায় জিসাংকে খুঁজে পায়। ইউনসু সাথে সাথেই তাকে হসপিটালে নিয়ে আসে। দেরি না করে সোজা পুলিশকে কল করে জানিয়ে দেয় 507 নম্বর বিল্ডিংয়ের 501 নম্বর রুমে সার্চ করতে। পুলিশ তার পরিচয় জানতে চায়, তবে ইউনসু তার নিজের পরিচয় গোপন রাখে। বাড়ি ফিরে ইউনসু দেখতে পায় 501 নম্বর রুমে পুলিশ এসেছে, কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছে না। ইউনসু সেখানে এসে পুলিশকে বারবার বলতে থাকে যে ভেতরে লোক আছে, আর আমিই আপনাদের কল করেছিলাম। ভেতরে ওই খুনি রয়েছে, সে আমার বন্ধুকে হত্যা করতে চেয়েছে, প্লিজ তাকে অ্যারেস্ট করুন। তবে পুলিশ সেই দরজা ভেঙে ঘরে প্রবেশ না করে উল্টে ইউনসুকেই শান্ত হতে বলছিল। হতাশ হয়ে ইউনসু তার রুমে আসে। সে তার রুমের ব্যালকনি থেকে একটা শিকলের সাহায্যে জংয়ের রুমে আসে। ভেতরে গিয়ে ইউনসু যা দেখতে পায় তা দেখে সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সে দেখতে পায় জং দুটো ডেড বডিকে আইস কিউব করে রেখেছে। সামনে আসতেই আরেকজনকে রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখে। এই লোকটাই মিস্টার লি, আর সে এখনও জীবিত রয়েছে। এরপরেই ফ্ল্যাশব্যাক দেখানো হয়। একদিন মিস্টার লি জংকে রিলিজিয়াস প্লেসে নিয়ে এসেছিল। সে বলেছিল পবিত্র জল পান করলে, সেখানে আরাধনা করলে তার মেয়ে সুস্থ হয়ে যাবে। কিন্তু মিস্টার লি নিজেই এই সব কিছু বিশ্বাস করত না। সে মানুষের ব্রেন ওয়াশ করে ধর্মকে ব্যবসা বানিয়েছিল। এরপরেই একদিন ড্রিঙ্ক করে বাড়ি ফিরে এসে সে জংকে সমস্ত কথা বলে দেয়। সে বলে দেয়, তুমি সেখানকার সবার মতোই বোকা। সেখানে তুমিও নিজের মেয়ের জন্য প্রার্থনা করছিলে যে তোমার মেয়েকে যেন ঈশ্বর ভালো করে দেন। এভাবে প্রার্থনা করলেই কি তোমার মেয়ে ভালো হয়ে যাবে? জংয়ের খুব রাগ হয়। সে সব কিছুই অন্ধ বিশ্বাস করতে শুরু করে। সে এই সব কিছুকে এতটাই বিশ্বাস করতে শুরু করেছে যে মিস্টার লিয়ের কথাই সে মেনে নিতে পারছিল না। তাই জন্যই জং তখন মিস্টার লিয়ের গলা চেপে ধরে, তাকে মেরে বন্দি করে রাখে। মিস্টার লি নিজেকে বাঁচাতে প্রতিনিয়ত নিজের মাথা ফ্লোরে আঘাত করে, যেন সেই শব্দ শুনে তাকে মানুষজন সাহায্য করতে আসে। ইউনসু সেই শব্দগুলোই তার রুম থেকে দিনের পর দিন শুনতে পেয়েছে। তখনই জং সেখানে ইউনসুকে দেখে। সে বলে, মিস্টার লি আমাকে রিলিজিয়াস প্লেসে নিয়ে আসে, কিন্তু সে আমাকে মিথ্যে বলেছিল। সে এই সব কিছু বিশ্বাস করতো না। আর ওইখানে যে দুটো ডেড বডি দেখতে পাচ্ছ, তারাও আমাকে আমার ধর্মের ওপর প্রশ্ন উঠিয়েছিল। তাই তাদেরও এমনই পরিণত হয়েছে। তারা এখন মাছের খাবারে পরিণত হচ্ছে। আসলে ওই রিলিজিয়াস গ্রুপের মতে জলই হলো জীবনের উৎস, আর জলে থাকা মাছই হলো ঈশ্বর। এই জন্যই জং এই ডেড বডিগুলোকে মাছেদেরকে উৎসর্গ করছে। মাছেদেরকে খাইয়ে সে পুণ্য অর্জন করছে। জং এরপর ইউনসুকে মারতে আসে। ইউনসু বলে, আমি তোমার মেয়েকে বাঁচাবো। তবে জং বলে, আমার মেয়ের জন্য হেভেনলি ফাদারের আশীর্বাদই যথেষ্ট, তুমি আমাকে আর কি হেল্প করবে? ইউনসু বলে, এই সব কিছু মিথ্যে। তোমার কি মনে হয় সেই জঘন্য ঠান্ডা জল তোমার মেয়েকে ভালো করে দেবে? এই কথা শোনার পর জং আরও রেগে যায়। সে ইউনসুকে মারতে থাকে। ইউনসু জানতে চায়, তুমি তোমার মেয়েকে কি বলবে? তোমার মেয়েকে বাঁচানোর জন্য তুমি অনেকগুলো মানুষকে খুন করেছ। জং সেই জল ইউনসুর গায়ে ছিটিয়ে নিয়ে মন্ত্র বলতে শুরু করে। সে ইউনসুর গলা চেপে ধরে। আর তখনই বাইরে থেকে এই সব কিছু শুনে পুলিশ দরজা ভেঙেই ঘরে প্রবেশ করে। তারা এসে জংকে সারেন্ডার করতে বলে, তবে জং রাজি হয় না। সে ইউনসুর গলায় ছুরি ধরে সেখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিল, তবে পুলিশ জংয়ের হাতে গুলি করে ইউনসুকে উদ্ধার করে নেয়। ইউনসুকে হসপিটালে নিয়ে আসা হয়। এরপর দেখানো হয় ইউনসু এবং জিসাং এখন পুরোপুরি সুস্থ আছে, কিন্তু ইউনসু সেই ঘটনার পর ট্রমাটাইজ হয়ে পড়ে। সে মাঝে মধ্যেই স্বপ্ন দেখে সে আইস কিউবের মধ্যে রয়েছে, আর জংয়ের মেয়ে সার্জারি করার পর আগে থেকে ভালো আছে। এখন হয়তো বাস্তব জীবনের এই অভিজ্ঞতা থেকে ইউনসু স্ক্রিন প্লের জন্য লিখতে পারবে, যেটা করতে সে একসময় সংগ্রাম করত। এটি কেবল ইউনসুর তৈরি করা একটি গল্প নয়,
এটি এমনই কিছু যা থেকে সে বেঁচে ফিরেছিল, তাই জন্যই সম্ভবত এটি তাকে প্রতিযোগিতা জিততে সাহায্য করবে। আর এখানেই এই গল্পের শেষ হয়। আমরা প্রায়শই দেখেছি ধর্মকে প্রশ্নবিদ্ধ না করে বিশ্বাস রাখা কিভাবে বিপজ্জনক হতে পারে। বিভিন্ন কাল্ট গ্রুপ এর একটি সুস্পষ্ট উদাহরণ, যেখানে তথাকথিত আধ্যাত্মিক নেতারা মানুষের মনকে এমন ধারণা দিয়ে পূর্ণ করে যা তাদের চরম পর্যায়ে ঠেলে দেয়। এই জায়গায় অনুসারীদের পবিত্র জল দেওয়া হয়েছিল যা ছিল চিনি মিশ্রিত জল, এবং সকলেই বিশ্বাস করত এটা হেভেনলি ওয়াটার। যদি তারা এটা পান করে বা এতে স্নান করে তবে তাদের ব্যথা এবং কষ্ট ধুয়ে যাবে, তাদের সমস্ত পাপ ধুয়ে যাবে এবং তাদের জীবনে শুধুই পুণ্যে ভরে যাবে। হয়তো আমাদের আশেপাশেও সর্বত্র এমন ঘটনা ঘটে চলেছে যা মানুষকে অন্ধকারে নিয়ে যাচ্ছে। তাই জন্যই সমস্ত কিছুকে একবার কাউন্টার লজিক দিয়ে ভেবে দেখা উচিত। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।